নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। মধুবন্তীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। স্বর্ণালী, আমরা শুরুতেই যে খবরে নজর রাখবো, আগাগোড়া যে খবরের আপডেট প্রত্যেক মুহূর্তে আমরা কলকাতা টিভির দর্শকদের দিচ্ছি, তা হলো সন্দেশখালী। এই মুহূর্তে সন্দেশখালী ঠিক কি পরিস্থিতি, এই মুহূর্তের আপডেট কি না? সন্দেশখালীতে আমরা জানি শুভেন্দু অধিকারী তিনি বাধা পান পুলিশের কাছে, এবং তারপর যে ছবি আপনাদের দেখিয়েছিলাম, রাস্তায় বসে প্রতিবাদ করেন বিরোধী দলনেতা, এবং শেষ পর্যন্ত স্বর্ণালী আমরা জানি ডিভিশন বেঞ্চের অনুমতি পেয়েছেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। সন্দেশখালী যাওয়ার এই অনুমতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, তবে হ্যাঁ, দলীয় কর্মী সমর্থককে অনুমতি নয়, এমনটাই জানানো হয়েছে। একেবারেই মধুবন্তী, যেমনটা আমরা দেখেছি এর আগে শুভেন্দু অধিকারী এর আগের সপ্তাহেও যখন সন্দেশখালী যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, তার আগেই কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকানো হয়। তারপর সন্দেশখালীর জয়, সন্দেশখালীর মায়েদের জয়, তফসিলিদের জয়, তফসিলি উপজাতিদের জয়, মা দুর্গার জয়, জয় ভবানী, জয় ভবানী। আপনি কি সন্দেশখালীতে এবার যাবেন? ওরা কি মমতার পুলিশের দয় নাকি? চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিসের অর্ডারে আপনি সন্দেশখালীতে যাচ্ছেন এখন? আপনার প্রতিনিধি দল সন্দেশখালীতে যাচ্ছে? প্রতিনিধি দলকে অ্যালাউ করেনি, আমাকে এবং শঙ্কর ঘোষকে অ্যালাউ করেছে। আমরা দুজনই। ওটা আমার বাড়ি, প্রতি পাড়ায় লোক আছে, আত্মীয় স্বজন ভর্তি। প্রথম আত্মীয় বিকাশ সিং, লোকসভার কনভেনার জেলে, তার বাড়িতে গিয়ে জল খাবো, তার স্ত্রীকে বলবো বিকাশদাকে জামিন করাবো, মিছিল করে বাড়িতে পৌঁছে দিয়ে যাবো। কি জোট? পরিবর্তনের দিকে এগোচ্ছে। যদি নন্দীগ্রাম এপিসেন্টার হয় 11-র আগে, এখন সন্দেশখালী হলো পশ্চিমবাংলার পরিবর্তনের এপিসেন্টার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিন প্রাচীরের পতনের মধ্য দিয়ে গোটা যুদ্ধটাই ঘুরে গেছিল। ঠিক 14ই মার্চ 2007 নন্দীগ্রামের গুলি চালনার পরে সিপিএম এর যাওয়া সুনিশ্চিত হয়েছিল। সন্দেশখালীর মা বোনের ইজ্জত সংকট ওঠার পরে মমতার যাওয়া নিশ্চিত হয়ে গেছে। কফিনের শেষ পেরেক সন্দেশখালী। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম, সরাসরি কথা বলবো, আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালী যাওয়ার অনুমতি পেলেন তারা, আদালতের যা যা নির্দেশ আরো একবার স্পষ্টভাবে বিস্তারিত জানাও। স্বর্ণালী, যেমনটা আমরা জানতে পাচ্ছি যে অনুমতি পেলেন তাহলে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। একেবারেই তাই মধুবন্তী, আমরা দেখেছি এর আগেও কিন্তু শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তখনই তাকে আটকে দিয়েছিল পুলিশ, এবং আজ ফের যখন সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হয়েছিলেন শুভেন্দু অধিকারী, তার আগেই কিন্তু ধামাখালীতে তাকে আটকে দেওয়া হয় এবং সেখানে বসেই তিনি বিক্ষোভ দেখাতে থাকে। এবং যদিও পরবর্তীতে ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষকে অনুমতি দিয়েছে সন্দেশখালী যাওয়ার জন্য, এবং সেই মতোই তারা সেখান থেকে রওনা দেবেন। যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটাও বলেছে যে দলীয় কর্মী সমর্থকরা কিন্তু তাদের সঙ্গে সন্দেশখালীর সেই জায়গাগুলিতে যেতে দেবেন না। আপনাদের আবারও জানি রাখি, গতকালই আমরা এই নির্দেশ দেখেছিলাম কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আজকে সন্দেশখালীতে যেতে পারবেন, কিন্তু সেই মতো যখন তিনি রওনা দেন তার আগেই কিন্তু ধামাখালীতে তাকে আটকানো হয়। যদিও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যেমনটা নির্দেশ দেয় তারা যেতে পারবেন আজকে সন্দেশখালীতে। শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষকে এই অনুমতি দেওয়া হয়। মধুবন্তী, একদমই আমরা কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা জানি যে শান্তি যদি বজায় রাখা যায় তাহলে কিন্তু অবশ্যই যেতে পারবেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। আর কি জানতে পারছো এই নির্দেশ নিয়ে? সেখানে শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল এবং শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে রিয়া, তুমি আমাদের
আমাদের সঙ্গে থাকো, তোমার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না, বুঝতেই পারছি কোনো কারণে। সন্দেশখালীতে যে খবর এই মুহূর্তে, যে আপডেট এই মুহূর্তে, তা হলো শুভেন্দু অধিকারী আমরা দেখি যে স্বর্ণালী যে তাকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় এবং তারপর তিনি রাস্তায় বসে প্রতিবাদ জানান। এর আগে দুটি দিনের কথা তুমি যেমনটা বলছিলে যে একবার সন্দেশখালীর উদ্দেশ্যে যখন তিনি রওনা হয়েছিলেন তখন কিন্তু তাদেরকে বাসন্তী হাইওয়েতে আটকে দেওয়া হয় এবং তারপর আমরা দেখি যে লস্করপাড়া রামপুর সেইখানে তাকে আটকায় পুলিশ এবং আজকে যখন তিনি আদালতের অনুমতি নিয়েই সন্দেশখালীর অভিযানে যান তখন কিন্তু পুলিশের বাধার সম্মুখীন যখন তিনি হন, তিনি রাস্তায় বসে প্রতিবাদ জানান এবং তারপর ডিভিশন বেঞ্চের যে নির্দেশ তিনি পান সেখানে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা যেতে পারবেন সন্দেশখালীতে অবশ্যই, কিন্তু দলীয় কর্মী সমর্থক যারা তারা কিন্তু এই অনুমতি পাননি। আর অবশ্যই পুলিশকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা হলো শান্তি বজায় রাখার। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, কথা বলবো, আরো বিস্তারিত জানবো এই নির্দেশ সম্পর্কে। পীযূষ কান্তি, দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রাজ্যের আবেদন ছিল যে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার যে অনুমতি সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে খারিজ করুক ডিভিশন বেঞ্চ। এছাড়াও 144 ধারা বাতিলের আবেদন নিয়ে যে একক বেঞ্চ যে নির্দেশিকা জারি করেছিল তার উপরেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই দুটি আবেদন নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এবং পাশাপাশি শুভেন্দু অধিকারীর আইনজীবীও তার প্রতিবাদ জানিয়ে বলেন যে তারা শুধুমাত্র তাদেরকে ইতিমধ্যে ধামাখালিতে আটকে দেওয়া হয়েছে এবং সকাল 6টার সময় যে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে রওনা দিয়েছেন সে বিষয়টি এবং তার রুট ম্যাপও আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশকে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তাকে আটকে দেওয়া হয়েছে। এরপরে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ যে শুভেন্দু অধিকারী এবং অপর এক বিধায়ক যে আদালতের আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন তাদের দুজনকে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে যুক্ত দিতে হবে এবং তারা শুধুমাত্র দুজনেই প্রবেশ করতে পারবেন, কোনো সমর্থক বা অন্য কোনো কাউকে নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না। তাদের সঙ্গে শুধুমাত্র নিরাপত্তা রক্ষীরাই যেতে পারবেন, কারণ আদালত আশঙ্কা করছে যে ওই জায়গায় যদি কোনো প্রচুর লোক যায় তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। সে কথা মাথায় রেখেই আদালতের এই নির্দেশ বা এই বিরোধী দলনেতাকে সন্দেশখালী যাওয়ার অনুমতি। পাশাপাশি রাজ্য সরকারের আবেদন ছিল যে তা বলবৎ করা হোক, না হলে সেখানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বিশেষভাবে মেনটেন করা কিন্তু অসম্ভব হয়ে পড়ছে। সেই কারণেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, কিন্তু প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে একক বেঞ্চ যে 144 ধারা বাতিলের নির্দেশ জারি করেছে তা কিন্তু বলবৎ থাকবে। অর্থাৎ রাজ্যের দুটি আবেদনই খারিজ হয়ে গেল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তবে এই রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ এবং অন্য বিষয়গুলি খতিয়ে দেখে আদালত মনে করছে যে শেখ শাহজাহানই হচ্ছে এই ঘটনার পেছনে মূল কাণ্ডারি। এছাড়াও আদালতের যে দুটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সেই মামলা দুটি শুনানি সোমবার হয়। তবে এই আদালতে বিচার করতে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে তারা চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ আদালত চিন্তা ভাবনা করছেন যে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন তারা নির্দেশ জারি করবেন যে শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে হাজির হতে হবে এবং সে বিষয়ে সাহায্য করবে রাজ্য পুলিশ, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতি। তবে সোমবার এই শুনানির পরে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত গ্রহণ করবেন যে সন্দেশখালী নিয়ে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করবে আদালত। ধন্যবাদ পীযূষ কান্তি। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজই সন্দেশখালীর পথে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার আগেই ধামাখালীতেই তাকে আটকানো হয়। মূলত 144 ধারা যেহেতু জারি রয়েছে সন্দেশখালীতে সেই কারণেই তাকে আটকানো হয়। যদিও এরপর শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, এবং তার পাশাপাশি আদালত এমনটাও জানিয়েছে যে শঙ্কর ঘোষও যেতে পারবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, যদিও তাদের সঙ্গে কোনো সমর্থক বা দলীয়
কর্মী যেতে পারবেন না সন্দেশখালীতে। এবং পুলিশের প্রতি যে নির্দেশ এসেছে তা হলো যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেদিকে কিন্তু নজর রাখতে হবে পুলিশকে। এর আগে দুবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্য প্রশাসনের বাধায় তা সম্ভব হয়নি। এবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালী যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি যেটা বলেছিলেন যে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে আটকানো হতে পারে, তাহলে তিনি বলেছিলেন যে আদালত নির্দেশ দিলে তৎক্ষণাৎ ফিরে আসবেন, কিন্তু পুলিশ আটকালে কলকাতায় ফিরে সরাসরি হাজির হবেন হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্রর এজলাসে। এবং এই মুহূর্তের আপডেট অনুযায়ী আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী ও সঙ্গে শঙ্কর ঘোষ সন্দেশখালী যাওয়ার অনুমতি পেলেন আদালতের পক্ষ থেকে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। Please stay back from the police. पीछे जाइए। ঢুকতে দেয় কি বললে ঢুকতে দেবে না? স্বাভাবিকভাবে এখানে ঢুকতে দেওয়া হয়েছে। আইনজীবীর সাথে কিছু কোথায় গেল? কোথায় গেল? এর আগে স্বর্ণালী আমরা দেখি 12ই ফেব্রুয়ারি বিধানসভা থেকে বাসে করে বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু। সায়েন্স সিটির কাছে তাদের আটকে দেওয়া হয়। এরপর 15ই ফেব্রুয়ারি বিধানসভা থেকে বেরিয়ে 144 ধারা মাথায় রেখে 3 জন বিধায়ক নিয়ে সন্দেশখালী রওনা দেন শুভেন্দু অধিকারী। এবং ওই দিনও কিন্তু যেমনটা একটু আগেও আমি বলছিলাম যে সরবেরিয়ার পর রামপুর এলাকায় ব্যারিকেড তৈরি করে বিরোধী দলনেতাকে আটকায় পুলিশ। এবং আজকে কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী যেতে পারছেন, তিনি অনুমতি পেয়েছেন ডিভিশন বেঞ্চে। একেবারেই মধুবন্ধু, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে ঠিক সামগ্রিক পরিস্থিতিকে আমরা জানি যে ডিভিশন বেঞ্চ কিন্তু অনুমতি দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষকে সন্দেশখালী যাওয়ার জন্য। দেখো, তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখবো যে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ এই দুজনকেই কিন্তু যেতে দেওয়া হবে। এই মুহূর্তে যে করছিল সেটা হচ্ছে অর্ডার কপি পুলিশ পাচ্ছিল না, সেই কারণের জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে অপেক্ষা করা হচ্ছিল। তবে এই মুহূর্তে পুলিশের কাছে ইনফরমেশন এসেছে এবং সেই কারণের জন্য পুলিশ দুজনকে, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ, এই দুজনকে অ্যালাউ করবে ইতিমধ্যেই। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ এই দুজনের সাথে পুলিশ কথা বলছে এবং শুধুমাত্র এই দুজনকেই অ্যালাউ করা হচ্ছে সন্দেশখালী যাওয়ার জন্য। কারণ 144 ধারা জারি রয়েছে, নতুন করে 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। সেই কারণের জন্যই কিন্তু পুলিশ তাদেরকে আটকে ছিল, যেতে দিচ্ছিল না। কিন্তু এরপরে যেটা দেখা যাচ্ছে যে ডিভিশন বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডার সামনে আসার পরে পুলিশের তরফ থেকে দুজনকে অ্যালাউ করা হয়েছে। ঠিক দুজন, শুভেন্দু অধিকারী অনুমতি পেলেন। রিয়া, শোনা যাচ্ছে আমাদের কথা? শোনা যাচ্ছে। দেখো, তুমি যে দেখতে পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে অ্যালাউ করা হলো ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তাকে অ্যালাউ করা হচ্ছে এবং তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে শঙ্কর ঘোষ, ঠিক এই দুজনকেই কিন্তু অ্যালাউ করা হয়েছে এবং সেই কারণের জন্য এই দুজনেই যে অর্ডার এসছে পুলিশের হাতে, সেখানে ঠিক কি বলা হয়েছে, কোন কোন বিষয়গুলি উল্লেখ রয়েছে এই অর্ডারে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে যেটা বলা হয়েছে, তুমি সামনে যে চিত্র দেখতে পাচ্ছ, যেখানে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা যাচ্ছেন এবং অর্ডারে अधिकारी आगे यहाँ पे जा रहा है और पुलिस ने उनको अलाउ किया है, वो आगे जा सकते हैं। कोर्ट की जो ऑर्डर, কোনো বিজেপি কর্মী বা কোনো সমর্থক তারা যেতে পারবেন না, কিন্তু যারা শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা দুজনেই যেতে পারবে উইথ দেয়ার সিকিউরিটি।
সিকিউরিটি এবং পাশে অর্থাৎ তাদের সঙ্গেও যারা ছিলেন তাদের যারা অন্যান্য যারা ছিলেন যেমন অগ্নিমিত্র পাল সহ অন্যান্য যারা নেতা নেত্রীরা ছিলেন তারাও যেতে পারছেন না। 144 ধারা জারি রয়েছে, নতুন করে 12টি জায়গায় 144 ধারা জারি রয়েছে এবং অর্ডারে মেনশনও রয়েছে। অন্যদিকে পুলিশকে বলা হয়েছে যে যাতে শান্তি বজায় রাখে, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ হামাখালি থেকে রওনা দিচ্ছে। ইতিমধ্যেই তারা সন্দেশখালীর উদ্দেশ্যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর ঘোষ এবং শুভেন্দু অধিকারী সিকিউরিটি রিয়া, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা রওনা হলেন সন্দেশখালীর উদ্দেশ্যে। অর্ডার হাতে পাওয়ার পর পুলিশ তাদের ছেড়ে দেয় এবং তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অনুমতি পাওয়ার পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ ইতিমধ্যে সন্দেশখালীর পথে রওনা দিয়েছেন। তাদের দুজনকেই অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। যদিও এইখানে সন্দেশখালীতে দলীয় অন্য কোনো সমর্থক তারা যেতে পারবেন না, শুধুমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষই যেতে পারবেন সন্দেশখালীতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায় সরাসরি। শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা দুজনেই সন্দেশখালীতে ঢুকছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কড়া নিরাপত্তার মধ্যেই তাদের নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশখালীর দিকে। সেই সঙ্গে এর আগে যে খবর আপনাদের দেখিয়েছিলাম, সন্দেশখালী যাওয়ার পথে বৃন্দা কারাট সিপিএম নেত্রী, তাকে কিন্তু ধামাখালীতেই আটকে দেয় পুলিশ। গণতান্ত্রিক মহিলা সমিতির 4 জন প্রতিনিধি নিয়ে যেতে চান সিপিএম পলিট ব্যুরোর এই সদস্য এবং তিনি গেলে লোক জড়ো হতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে সিপিএম এর প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। তৃণমূল যেন তেন প্রকারণে বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন, এমনটাই অভিযোগ করেন বৃন্দা কারাট। দেখছেন সেই ছবি পাশাপাশি, অর্থাৎ একদিকে যখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অনুমতি দিল শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষকে, অবশ্যই দলীয় কর্মী সমর্থক তারা অনুমতি পাননি, শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। কিন্তু সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে শঙ্কর ঘোষ। পাশাপাশি অন্যদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এর আগেও দেখিয়েছি সন্দেশখালীর অভিযানে বৃন্দা কারাট তিনি এগোন যখন সন্দেশখালীর উদ্দেশ্যে, তখনই কিন্তু তাদের আটকানো হয় এবং গণতান্ত্রিক মহিলা সমিতির 4 জন প্রতিনিধি নিয়ে যেতে চান সিপিএম পলিট ব্যুরোর সদস্য। তিনি গেলে লোক জড়ো হতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে সিপিএম এর প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। একেবারেই মধুবন্তী, আমরা দেখেছি যে সন্দেশখালীতে একের পর এক অভিযোগ উঠেছে। সেখানে মহিলারাও একদিকে যেমন অভিযোগ তুলেছেন, তারপরে শিশুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ খতিয়ে দেখতেই কিন্তু আজকে সেখানে গেছিলেন, সন্দেশখালীর পথে রওনা দিয়েছিলেন। একদিকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দা কারাত, সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত, তিনি একদিকে যেমন যাচ্ছিলেন, যদিও তাকেও ধামাখালীতে যেমন আটকে দেওয়া হয়, তেমনই বিজেপি নেতৃত্বকেও আটকে দেওয়া হয় ধামাখালীতে। যদিও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অনুমতি পেয়ে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালী যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তাদের শুধুমাত্র যাওয়ার জন্য অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মূলত পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়েই তাদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশখালীর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সেই ছবি, অন্যদিকে কিন্তু সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত যখন তিনিও তার প্রতিনিধি দলকে নিয়ে সন্দেশখালীতে যাচ্ছিলেন, তখন কিন্তু তাদেরও আটকানো হয় এবং তাদেরও একই যুক্তি দেওয়া হয় যে যেহেতু সেখানে 144 ধারা জারি রাখা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ সকালেই কিন্তু নতুন করে সন্দেশখালীর 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং মূলত সেই কারণেই তাদের 2 জায়গায় আটকানো হয়। যদিও ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ কিন্তু সন্দেশখালীর পথে রওনা দিয়েছেন। মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, যে তাদের কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েই কিন্তু ইতিমধ্যেই শঙ্কর ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা সন্দেশখালী যাওয়ার জন্য রওনা দিয়েছেন। স্বর্ণালী, এখন একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, আধার বাতিলে আতঙ্ক। আধার কার্ড বাতিলে কৃষ্ণগঞ্জের মতুয়া সম্প্রদায়ের ক্ষোভ। তারকনগরে 700 জনের কাছে আধার কার্ড বাতিলের নোটিশ।
পাশাপাশি শান্তনু ঠাকুরেরও আধার কার্ড বাতিলের দাবি তোলা হয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে, এবং এই যে 700 জনের যে আধার কার্ড বাতিল হয়েছে তার জন্য কিন্তু আতঙ্কে ইতিমধ্যেই ঘুম উড়েছে ভুক্তভোগীদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই জানানো হয়েছে বিষয়টি, এবং এমনটাই জানিয়েছে ভিডিও। আপনাদের জানিয়ে রাখি, গত সপ্তাহ থেকেই আমরা দেখে যাচ্ছি একের পর এক জেলায়, রাজ্যের একের পর এক জেলায় কিন্তু এই আধার কার্ড বাতিলের খবর সামনে এসেছে, এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন যে কি হবে তাদের, এই আধার কার্ড বাতিল হলে কিভাবে তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বা তারা নিজেদের কাজকর্ম চালাবেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীরা। একদমই আধার কার্ডের মতো একটা গুরুত্বপূর্ণ সংযোগ, এবং এই আধার কার্ড বাতিল হলে অনেক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হবেন, এটাই আতঙ্ক, এবং এই আতঙ্ক থেকেই কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এবং আমরা জানি আচমকাই বাতিল আধার কার্ড, রাজ্যের অন্তত 60 জনের কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগও ওঠে, এবং এ নিয়ে নানা জনের সমস্যা প্রকাশ্যে আসতে শুরু করে। একেবারেই মধুবন্তী, এবং শুধুমাত্র তাই নয়, আজকে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে আধার কার্ড বাতিলের যে আতঙ্ক তা কিন্তু কৃষ্ণগঞ্জেও ছড়িয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, তুমি যেমনটা বলছিলে যে 60 জনের আধার কার্ড বাতিল হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কৃষ্ণগঞ্জের 700 জন মানুষের তাদের কিন্তু আধার কার্ড বাতিলের ইতিমধ্যেই চিঠি এসেছে, এবং তার পরবর্তীতেই কিন্তু ইতিমধ্যেই তারা ক্ষোভ দেখাচ্ছেন। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই ক্ষোভ দেখাচ্ছেন। তারকনগরে 700 জনের কাছে আধার কার্ড বাতিলের নোটিশ এসেছে। দুটি ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি। একদিকে যেমন কিছুক্ষণ আগেই যে ছবি, যে খবর আপনাদের সামনে তুলে ধরছিলাম, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা আদালতের অনুমতি পেলেন শেষ পর্যন্ত। তৃতীয় দফায় তারা কিন্তু এবার তৃতীয়বার যখন তাদের সন্দেশখালী যাওয়ার যে অভিযান ছিল সেই অভিযান পুলিশ বাধা দেয়, এবং তারপর কিন্তু ডিভিশন বেঞ্চের অনুমতি নিয়ে তারা এখন সন্দেশখালীর পথে। সেই ছবি যেমন দেখাচ্ছি, তেমনি জেলায় জেলায় আধার আতঙ্ক, আচমকাই এই আধার বাতিল সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। যে খবরে এই মুহূর্তে নজর রেখেছি, যেখানে 700 জন তারকনগর যাদের আধার কার্ড বাতিলের নোটিশ, এবং শান্তনু ঠাকুর তিনিও কিন্তু বলেছেন যে তার আধার কার্ড বাতিলের যে অভিযোগ উঠেছে, এবং সব মিলিয়ে কিন্তু এই যে একটা আধার সংযোগ বাতিল হয়ে যাওয়া, লিঙ্ক কেটে যাওয়া, এই ক্ষেত্রে কিন্তু মানুষ যথেষ্টই আতঙ্কের মধ্যে পড়েছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন যাতে ভোট দিতে না পারে, সেই কারণে অনেকেরই এইভাবে আধার বাতিল করা হচ্ছে। যারা আতঙ্কে রয়েছেন, ভুক্তভোগী যারা, তারা ঠিক কি বলছেন তাদের মুখ থেকেই শুনুন। জেলায় জেলায় আধার নিয়ে ক্রমশই আতঙ্ক বাড়ছে ভুক্তভোগীদের মধ্যে। তারা যেমনটা বলছেন যে ইতিমধ্যেই আধার কার্ড তাদের বাতিলের চিঠি এসেছে, এবং সে প্রসঙ্গেই তারা যথেষ্ট সমস্যায় রয়েছেন। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরবর্তীকালে আমি যখন ভর্তি হব, আমি তখনও আধার কার্ডটা প্রয়োজন হবে। আমি তো বুঝতে পারছি না কী করব। তারপর এখন টাকা তুলতে যাচ্ছি ব্যাংকে, টাকাও তোলা যাচ্ছে না, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না। সমস্যা হচ্ছেই, ওই প্রবলেমটা কি করব এখন। আমাদের এখানে তো আমরা থাকি, এখানে তো সব কিছু। এখন ছেলে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ও তো কলেজের ব্যাপারে ভর্তি হওয়ার একটা ইয়ে থাকে আধার কার্ডের। তো এখন আধার কার্ডটা নিয়ে আমরা খুব প্রবলেমে পড়ে গেছি। এটা কি করে, অ্যাকাউন্ট থেকে টাকাও তোলা যাচ্ছে না। মতুয়াদের আধার কার্ড বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য, গতকাল তিনি কি বলেছেন শুনুন একবার। এবং প্ল্যানিংটা কি, ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো, নাকি প্ল্যানিংটা কি? স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি, তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নবশূদ্রদের করা হচ্ছে, এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ। এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা? তপশিলি বন্ধুরা বুঝতে পারছেন গেম প্ল্যানটা? নবশূদ্র ভাই বোনেরা বুঝতে পারছেন? সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন? হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে? হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথায় ছাদ নেই। এখন সময় একটা বিরতি নেবেন।
আরো 12তে আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ইডির অভিযোগ খণ্ডনে কৌস্তব রায়কে লিখিত বয়ান পেশের নির্দেশ নগর দায়রা আদালতে। পাশাপাশি নিয়ম মেনে আবেদন জানালে নিজেই সওয়াল করতে পারবেন কৌস্তব রায়, অনুমতি আদালতের। 26শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। जब जुल्मे सितारे होने लगे रूह की तरह आसमानों में हम देखेंगे। जब जुल्मे सितारे होने लगे रूह की तरह आसमानों में हम देखेंगे। সোমবার নগর দায়রা আদালতে কৌস্তব রায়ের আইনজীবী জানান, কৌস্তব রায় নিজেই নিজের মামলা সওয়াল করতে চান। কৌস্তব রায়: ধর্মাবতার, আমার আইনজীবীরা প্রত্যেকেই যোগ্য, কিন্তু ইডি যেভাবে অভিযোগ সাজিয়েছে সেই জাল ছিন্ন করতে আমার নিজেরই সওয়াল করা প্রয়োজন। বিচারক: আদালত নির্দিষ্ট আইনি নিয়ম অনুসরণ করে চলে, যা আইনজীবীদের পক্ষে অনুসরণ করা সহজ। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী: অভিযুক্ত যদি নিজেই বক্তব্য পেশ করতে চান তাহলে তাকে নতুন করে ওকালতনামা দিতে হবে। যে আইনজীবী এখন রয়েছেন তাকে ওকালতনামা প্রত্যাহার করতে হবে। বিচারক কৌস্তব রায়কে: যদি বোঝা যায় আপনি আইনি পদ্ধতি বুঝতে পারছেন, সেক্ষেত্রে আপনাকেই সওয়াল করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা যাবে, তার আগে নয়। তাছাড়া যদি আপনি জামিনের আবেদন করেন এবং সেখানে আপনার নিরপরাধ সত্তা দেখাতে পারেন, সেক্ষেত্রে আদালত আপনার বক্তব্য অবশ্যই শুনবে। কৌস্তব রায়: ইডি নিত্য নতুন অভিযোগ জুড়ে আমাকে আটকে রাখতে চাইছে। 216 দিন বন্দী হয়ে আছি। 497 জন কর্মীর ভবিষ্যৎ এই পরিস্থিতির সঙ্গে জুড়ে আছে। 20 মিনিট বলতে দিলে আমি দেখিয়ে দেব ইডি কিভাবে মিথ্যা কাহিনী তৈরি করছে। একের অপরাধ আধুনিক পদ্ধতির মতো মাথা পরিবর্তন করে অন্য ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটা লিগ্যাল ডিফেক্ট হচ্ছে ধর্মাবতার। আমার ক্ষেত্রেও তাই করা হয়েছে। আমি জানি ধর্মাবতার, বিষয়টি শুনলেই আপনি উপলব্ধি করতে পারবেন। বিচারক কৌস্তব রায়কে: আপনি দূরে নয়, এর সামনের সাক্ষী কাঠগড়ায় আসুন, শুনতে সুবিধা হবে, সংক্ষেপে বলুন আপনার বক্তব্য। কৌস্তব রায়: 2017 সালে নভেম্বরে পিনকন বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায় গ্রেফতার হন খেজুরি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে। ধৃতের নথিভুক্ত সংস্থাগুলি যেহেতু কোম্পানি আইনে নথিবদ্ধ, তাই এমন অভিযোগ খতিয়ে দেখার কথা সেবি অর্থাৎ সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার। সেই সূত্রে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস যে রিপোর্ট দেয়, সেখানে মনোরঞ্জন সম্পর্কে বিরূপ মন্তব্য রয়েছে। ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস সেই রিপোর্ট থেকে 2টি অনুচ্ছেদ পাঠ করে কৌস্তব রায় দাবি করেন, পরবর্তীকালে ফরেন্সিক অডিট রিপোর্ট সূত্রে মনোরঞ্জনের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেনের তথ্য সামনে আসে। সেই সূত্রে ইডি যে তথ্য পেশ করেছে তা খতিয়ে দেখলেই তাদের দাবির অসারতা স্পষ্ট হবে। অথচ সেই তথ্যের ভিত্তিতেই আমায় সমন পাঠানো হয়। নির্দিষ্ট দিনের আগেই ইডির সঙ্গে দেখা করতে চাই, কিন্তু গ্রেফতার করা হয়। ইডি প্রথমে দাবি করেছিল মনোরঞ্জনের থেকে নেওয়া 1.92 কোটি টাকা আমি ফেরত দিইনি, কিন্তু চার্জশিটে সেই সংখ্যা বলা হলো 1.40 কোটি। আবার ইডির লেজার অনুযায়ী সেই বকেয়ার পরিমাণ 1.55 কোটি। এর কোনটা ঠিক? ইডি তার ব্যাখ্যা দিচ্ছে না। যে লেজার বুকটিকে ইডি ভিত্তি করেছে, সেখানে ভাউচারের নম্বরে প্রভূত গোলযোগ। যে কোনো ভাউচার বুকে পরপর নম্বর দেওয়া থাকে, কিন্তু লেজারে এমন বেশ কিছু ভাউচারের উল্লেখ করা হয়েছে যার কোনো নাম্বারই নেই। আবার আগে দেওয়া ভাউচারের পরিপ্রেক্ষিতে পরের ভাউচারে ক্রমিক নাম্বার যেখানে বেড়ে যাওয়ার কথা, অনেক ক্ষেত্রেই ঘটেছে তার উল্টো। এমনকি 1 এপ্রিল ব্যাংক বন্ধের দিনেও ইডি লেজারে ব্যাংকের মাধ্যমে ডিমান্ড ড্রাফটের লেনদেন দেখানো হয়েছে। যে কোনো সাধারণ মানুষ ওই লেজার বুক দেখলেই বুঝবেন পুরো বিষয়টিকে সাজানো হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। আইআরএস অফিসাররা কি সামান্য ক্যালকুলেটরে যোগও করতে পারছেন না? কৌস্তব রায় সওয়ালে বিচলিত হয়ে পড়েন ইডির আইনজীবী। তিনি প্রতিবাদ জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী: ওনার যদি কিছু বলার থাকে উনি লিখিতভাবে আগে আবেদন করুন, তারপরে উনি আদালতের কাছে বিষয়গুলি পেশ করুন। এইভাবে আদালতের সময় নষ্ট করা হচ্ছে। বিচারক ইডির আইনজীবীকে: আপনি নিজে স্থান গ্রহণ করুন। ওনার বিষয়গুলি উনি নিজে বলতে চান,
ওনার মনে হচ্ছে উনি সঠিক বিচার পাচ্ছেন না বা বিচার প্রক্রিয়ার কাছে ওনার বিষয়টি সঠিকভাবে প্রকাশ করা হচ্ছে না। তাই ওনার মানসিক স্বস্তির জন্য আদালত ওনার সওয়াল শুনছে। ন্যায় পাওয়ার অধিকার সকলের আছে। বিচারক কৌস্তুভ রায়ের উদ্দেশ্যে, আপনি যা বললেন তা শোনা হলো, আপনি জামিন চাইলে আবেদন করুন। কৌস্তুভ রায় আদালতকে, হুজুর আমি জামিন চাই না, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আমি যা চাই সেটা সাবমিশনের পরেই জানাবো। বিচারক কৌস্তুভ রায়ের উদ্দেশ্যে, আপনার বক্তব্য শুনলাম, কিন্তু এই বক্তব্যের ভিত্তিতে আদালত কোনো পদক্ষেপ করতে পারে না, কারণ এক্ষেত্রে পদ্ধতি মেনে আপনার কোনো আবেদন পেশ হয়নি। তাই যা বললেন এবং বলতে চান তা লিখিতভাবে তৈরি করুন, আপনার আইনজীবীর মাধ্যমে তা আদালতে পেশ করুন, তার প্রতিলিপি দিন বিপক্ষকে, তারপর আমি আপনার সওয়াল অবশ্যই শুনব। কোর্ট আবার এভাবে আমি ব্যয় করতে পারবো না, নিয়ম মেনে আসুন, প্রিজনার্স পিটিশন দাখিল করুন, নিশ্চয়ই আপনার কথা শুনব। কৌস্তুভ রায় আদালতকে, হুজুর দয়া করে আমার আইনজীবীদের সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলার ব্যবস্থা করে দিন। আমায় যখন সংশোধনাগার সময় দেয় তখন আইনজীবীরা কোর্টে থাকেন, আর ওরা যখন কোর্ট শেষে সময় পান তখন আমি লকআপে। এভাবে আমি ওনাদের কি করে আমার বিষয়টি বলবো, সেই সময় পাওয়া যাচ্ছে না। বিচারক কৌস্তুভ রায়ের উদ্দেশ্যে, বিষয়টি দেখা হবে, নিশ্চয়ই আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় পাবেন। মামলার পরবর্তী শুনানি 26শে ফেব্রুয়ারি। ওই দিন কৌস্তুভ রায় তার জামিনের আবেদনের পাশাপাশি লিখিতভাবে তার সম্পূর্ণ বক্তব্য আদালতের কাছে পেশ করতে পারবেন, এমনটাই নির্দেশ সিবিআই আদালতের বিচারকের। একদিন সত্যের ভোর, একদিন সত্যের ভোর, একদিন সত্যের ভোর আসবে। কলকাতা টিভি। আরো বারোতে এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা নজর রেখেছি, সন্দেশখালীর প্রত্যেক মুহূর্তের আপডেট স্বর্ণালী আমরা তুলে ধরছি দর্শকদের সামনে। এই মুহূর্তে দুটি আপডেট রয়েছে। শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অনুমতি পেয়েছেন, তারা সন্দেশখালীর উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছেন। পাশাপাশি জানিয়ে রাখি, সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাট তিনিও কিন্তু আজকে সন্দেশখালী অভিযানে যান এবং তিনি পুলিশি বাধার সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত তাকেও কিন্তু অনুমতি দেওয়া হলো। একেবারে মধুবন্দী, অর্থাৎ আমরা যেমনটা দেখেছি আজকে সকালেই কিন্তু বৃন্দা কারাত এবং একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে তারা কিন্তু সন্দেশখালীর পথে রওনা দিয়েছিলেন, কিন্তু সেখানে যাওয়ার আগেই মূলত ধামাখালিতেই তাদের আটকে দেওয়া হয় এবং যেমনটা তাদের বলা হয় যে 144 ধারা যেহেতু জারি করা হয়েছে নতুন করে সন্দেশখালীর আরো 12 জায়গায়, সেই কারণেই কিন্তু তাদের আটকে দেওয়া হয়। যদিও পরবর্তীতে তুমি যেমনটা বললে মধুবন্তী, যে ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অনুমতিতে একদিকে যেমন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা দুজনে যেমন সন্দেশখালী যেতে পারছেন, তারই সঙ্গে কিন্তু সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত তিনিও কিন্তু যেতে পারছেন সন্দেশখালীতে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা যেমনটা জানি যে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালীর দিকে রওনা দিচ্ছেন, এখন এই মুহূর্তের আপডেট কি? তিনি এই সন্দেশখালীর উদ্দেশ্যে তিনি এসেছেন এবং সন্দেশখালীর মাটিতে তিনি পা রাখতে পেরেছেন শুভেন্দু অধিকারী, সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। তাই শুভেন্দু অধিকারীকে প্রথমেই তোমাকে জানাবো যে ধামাখালিতে তাকে আটকে দেওয়া হয় এবং তারপরেই ডিভিশন বেঞ্চে রওনা হয় তারা। এবার ডিভিশন বেঞ্চের নির্দেশেই কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে শঙ্কর ঘোষ এই দুজন তারা এসে উপস্থিত হয় ইতিমধ্যেই সন্দেশখালীর যে পুকুরপাড়া সেখানে ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছেছে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ, সেই চিত্রই তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই। এবং তোমাকে জানিয়ে রাখবো যে পুকুরপাড়ায় পুকুরপাড়ার যে একাধিক যে ঘর আছে সেই জায়গাগুলোতেই যাচ্ছে মূলত এই শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। ইতিমধ্যেই কিন্তু তারা টোটোতে রয়েছেন এবং টোটো করেই কিন্তু গ্রামের বিভিন্ন জায়গা তারা ইতিমধ্যেই প্রথম পুকুরপাড়ায় এসেছেন এবং শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে যে আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে শুভেন্দু অধিকারী যখনই এই যে সন্দেশখালী যে ফেরিঘাট সেখানে পা রাখেন, প্রচুর মানুষের উচ্ছ্বাস, সেখানে প্রচুর মানুষ তারা শুভেন্দু অধিকারী। তুমি আমাদের সঙ্গে থাকো। মহিলারা আপনার কাছে চলে আসছে, বলছেন আপনার কাছে শান্তি চাইছে, শাহজাহানের ফাঁসি চাইছে, এলাকায় ক্যাপিটাল পানিশমেন্ট, এলাকায় 144 ধারা
চলতে থাকবে। এলাকায় আবারও নতুন করে আজকে 144 ধারা জারি করলো, আমাদের আটকানোর জন্য করেছিল। সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চ হস্তক্ষেপ করেছে, তাই আমি আসতে পেরেছি। বিরোধী দলকে আটকাবার চেষ্টা হচ্ছে কেন? একটু ঘুমটা সরা নাই আপনার ঘুম রাখুন। বাবু সব পরিবর্তন হবে, সন্দেশ মানুষ নিজের মতো থাকবেন, শান্তিতে থাকবেন এবং একটু সামনে ছাড়ো। বয়স্ক একেবারে বয়স্ক ঝালাই না। ডিভিশন বেঞ্চের নির্দেশে কিন্তু শুভেন্দু অধিকারী অবশেষে সন্দেশখালীতে পৌঁছতে পারলেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন এবং আর কি কি পরিকল্পনা তার অবশ্যই আগামী সময়ে পরবর্তী সময় আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি স্বর্ণালী, আমরা যেটা জানি যে আজকে কিন্তু পলিট ব্যুরোর সদস্য সিপিএমের বৃন্দা কারাট, তিনিও কিন্তু 6 জন প্রতিনিধিকে নিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করেন, তিনিও পুলিশের বাধার সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত তিনিও কিন্তু অনুমতি পেয়েছেন। একেবারেই মধুপন্থী, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ যেমন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে, এবং অন্যদিকে কিন্তু একই সঙ্গে আজকে ধামাখালীতে শুভেন্দু অধিকারীকে যেমন একদিকে আটকানো হয়, তেমনি বৃন্দা কারাতকেও একই সঙ্গে আটকানো হয় এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। একদমই সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা শুভেন্দু অধিকারীকে দেখলাম ডিভিশন বেঞ্চের নির্দেশের পর কিন্তু তিনি সন্দেশখালীতে শেষ পর্যন্ত পৌঁছতে পারলেন, সেক্ষেত্রে বৃন্দা কারাট তাদের তো বাধা দিয়েছিল পুলিশ, কি খবর রয়েছে তোমার কাছে? সদস্য বৃন্দা কারাট সহ 2 জন, কিন্তু ইতিমধ্যে কিন্তু ডিভিশন বেঞ্চের কোর্টের নির্দেশে কিন্তু তারা 2 জন অর্থাৎ 144 ধারাকে যাতে ভাইলেট দেওয়া হয়, কোর্টের নির্দেশে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের একাধিক আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলে এবং সিদ্ধান্ত নেওয়ার পরে তারপরে কোর্টের নির্দেশে তারা ঢোকেন। ইতিমধ্যে তাকে ধামাখালী হয়ে নদীপথে তিনি সন্দেশখালীতে যাবেন। যখন আগে প্রথমে দেখা গিয়েছিল কেন্দ্রীয় কমিটির যে পলিট ব্যুরোর সদস্য যারা আসেন, ধামাখালীর মূল গেটে অর্থাৎ যেখানে 144 ধারা, যেখানে বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তা কঠোর করা হয়েছে, সেই 144 ধারাকে ভাইলেট যাতে না করতে পারে তার সব রকম ব্যবস্থা করে পুলিশ কড়া নিরাপত্তা। ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালীতে নতুন করে 12টি জায়গায় কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। তাই নিয়ে কিন্তু পলিট ব্যুরোর সদস্য প্রথমে তারা এখানে পুলিশের সঙ্গে কথা বলেন, শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে বসেন, তারপরে গাড়িতে বসে তিনি একাধিকবার চেষ্টা করেন এবং তিনি আইনি পরামর্শ নেন। তারপরে তিনি হাইকোর্টের নির্দেশে, তারপর ডিভিশন বেঞ্চের কোর্টের নির্দেশেই কিন্তু আজকে তিনি নদীপথে প্রথমে ধামাখালী যান, সেখানে নদীপথে উঠে তিনি সন্দেশখালী পথে রওনা দিয়েছেন। সব মিলিয়ে একদিকে শুভেন্দু অধিকারী দিয়েছেন, পাশাপাশি তারপরে সিপিএম নেতৃত্ব সন্দেশখালীর ওই জায়গা, বিশেষ করে তুমি সন্দেশখালীর যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতে মূলত যে গন্ডগোলের সূত্রপাত 4টে পাড়াতে একটা অংশ, বিশেষ করে পান্ডা, পাত্রপাড়া, কাহারপাড়া, একাধিক দাসপাড়া সহ এই যে 3-4টে পাড়া, এই গন্ডগোল বিস্তৃত। সন্দেশখালী 2 নম্বর ব্লকে 16টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে সন্দেশ জিপি রয়েছে, সেই জিপির 4টে পাড়াতে এই গন্ডগোলের সূত্রপাত। আর সেখান থেকে কিন্তু আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ। তারপরে আজকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন এবং মহিলাদের সঙ্গে একাধিক কথা বলার পরে তারা একটা রিপোর্ট তৈরি করবেন। রিপোর্ট তৈরি করে তারপরে জানা যাবে যে সিপিএম এর নেতৃত্ব আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছে সন্দেশখালী নিয়ে, তারা আগামী দিনে এই আন্দোলন কোন পথে নিয়ে যেতে চাইছে। 2024 লোকসভা নির্বাচন, তার আগেই নেতৃত্ব, সিপিএম নেতৃত্ব, বিশেষ করে বিরোধীরা সন্দেশখালীকে নিয়ে বাড়তি যে ফাইল তুলতে চাইছে, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। একদমই, অর্থাৎ সঞ্জিত, একদিকে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন শঙ্কর ঘোষের সঙ্গে সন্দেশখালীতে, তৃতীয়বারের জন্য যখন যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি শেষ পর্যন্ত পৌঁছতেও পারলেন সন্দেশখালী, আমরা দেখলাম। আগামী সময় তার কি পরিকল্পনা, আমরা অবশ্যই সেদিকে যেমন নজর রাখবো। বৃন্দা কারাট সহ 2 জন কিন্তু তারাও পুলিশ অনুমতি পেলেন এবং তারাও কিন্তু ইতিমধ্যে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হলেন।
আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝি এবং সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আরো আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।